আজকের আলোচনা পরমাণুকে নিয়ে। আমাদের এই গোটা মহাবিশ্বের সবচেয়ে মৌলিক যে জিনিসটা, সে পরমাণুকে আমরা কিভাবে চিনলাম, সেই গল্পটাই আজ বলবো। এটা কিন্তু একদিনের গল্প নয়, কয়েক শতাব্দী ধরে চলা এক অবিশ্বাস্য এক যাত্রা। এই যে টাইমলাইনটা দেখা যাচ্ছে, এখান থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার। এই গল্পটা আসলে একজনের না। এখানে একের পর এক ব্রিলিয়ান্ট সব বিজ্ঞানীরা এসেছেন। তারা আগের বিজ্ঞানীদের কাজের উপর ভিত্তি করে নতুন কিছু বানিয়েছেন, আবার কখনো বা আগের সব ধারণাকে একেবারে ভেঙে দিয়েছেন। তো চলুন এই অসাধারণ গল্পটা শুরু করা যাক। আজকের আলোচনাটাকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। শুরুটা হবে একদম প্রাচীন এক দার্শনিক প্রশ্ন দিয়ে, আর শেষ হবে কোয়ান্টাম মেকানিক্সের এক অদ্ভুত, প্রায় অবিশ্বাস্য জগতে গিয়ে। গল্পের শুরুটা কিন্তু কোনো ল্যাবে হয়নি। এর শুরু হয়েছিল আজ থেকে প্রায় 2500 বছর আগে এক গ্রিক দার্শনিকের মাথায়। তার প্রশ্নটা ছিল খুব সাধারণ কিন্তু গভীর। তিনি ভাবলেন, যে কোনো জিনিসকে কি সারা জীবন ধরে ভাঙা যায়? তার মনে হয়েছিল, না, তা সম্ভব না। নিশ্চয়ই এমন একটা জায়গায় পৌঁছানো যাবে যেখানে কণাটাকে আর ভাঙা যাবে না। ওই অবিভাজ্য কণার নামই তিনি দিয়েছিলেন অ্যাটমস, মানে যাকে আর কাটা যায় না। ভাবতে অবাক লাগে, প্রায় 2000 বছর ধরে এই অ্যাটমসের ধারণাটা শুধু একটা আইডিয়া হয়েছিল। তারপর আসলেন একজন ব্রিটিশ স্কুল শিক্ষক, যিনি প্রথমবার এই আইডিয়াটাকে বিজ্ঞানের দুনিয়ায় নিয়ে আসলেন। ডাল্টনই প্রথম পরমাণুর একটা সায়েন্টিফিক মডেল দিলেন। আর এটা শুধু একটা থিওরি ছিল না, এই মডেলটা ভরের নিত্যতা সূত্রের মতো সেই সময়ের অনেক পরীক্ষিত বিষয়কে দারুণভাবে ব্যাখ্যা করতে পারছিল। বলা যায় এই প্রথম পরমাণু দর্শনের জগৎ থেকে বিজ্ঞানের জগতে পা রাখল। ডাল্টনের এই নিরেট অবিভাজ্য পরমাণুর আইডিয়াটা প্রায় 100 বছর ধরে সবাই মেনে নিয়েছিল, কিন্তু এরপর একটা অদ্ভুত পরীক্ষা এসে এই ধারণায় বড় একটা ধাক্কা দিল। থমসন তার পরীক্ষায় প্রমাণ করে ফেললেন যে পরমাণুর ভেতরে আরও ছোট নেগেটিভ চার্জের কণা আছে, যার নাম আমরা জানি ইলেকট্রন। ব্যাস, পরমাণু যে অবিভাজ্য, এই হাজার হাজার বছরের পুরনো ধারণাটা এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসলো। পরমাণু যদি থমসনের বলা নরম পুডিংয়ের মতো হয়, তাহলে এর দিকে কিছু ছুঁড়লে সেটা সজোরে ধাক্কা খেয়ে ফিরে আসবে কেন? এই একটা প্রশ্নই আর্নেস্ট রাদারফোর্ডকে এমন একটা পরীক্ষা করতে বাধ্য করল যা বিজ্ঞানের ইতিহাসই বদলে দেবে। ফলাফল যা এলো তাও ছিল অবিশ্বাস্য। রাদারফোর্ড নিজেই বলেছিলেন, এটা এতটাই অবাক করার মতো যেন একটা টিস্যু পেপারের দিকে কামানের গোলা ছোড়া হলো, আর সেটা ধাক্কা খেয়ে ফিরে এসে কামানটাকেই আঘাত করল। ভাবা যায়? এই পরীক্ষার পরেই পরমাণুর ছবিটা পুরোপুরি বদলে গেল। থমসনের পুডিং মডেলের বদলে আমরা পেলাম একেবারে নতুন একটা ছবি। মাঝখানে খুব ছোট্ট কিন্তু প্রচণ্ড ভারী একটা পজিটিভ নিউক্লিয়াস, আর তার চারপাশে বিশাল ফাঁকা জায়গা জুড়ে ঘুরছে ইলেকট্রন। তো রাদারফোর্ডের এই মডেলটা দেখতে অনেকটা ছোট্ট একটা সোলার সিস্টেমের মতো ছিল। কিন্তু সমস্যা হলো, সেই সময়ের ফিজিক্সের নিয়ম অনুযায়ী এই মডেলে একটা মারাত্মক ভুল ছিল। ম্যাক্সওয়েলের তত্ত্ব বলছিল কোনো চার্জড কণা ঘুরতে থাকলে সে ক্রমাগত শক্তি ছাড়তে থাকবে। সেই হিসাবে ইলেকট্রনের তো ঘুরতে ঘুরতে সব শক্তি হারিয়ে ফেলার কথা, আর 1 সেকেন্ডেরও অনেক কম সময়ে নিউক্লিয়াসের ওপর আছড়ে পড়ার কথা। যদি তাই হতো, তাহলে তো কোনো পরমাণুই স্থিতিশীল থাকত না। মানে আমাদের এই পৃথিবীর কোনো কিছুরই অস্তিত্ব থাকার কথা না। এই অসম্ভব সংকটটা সমাধান করলেন নিলস বোর। তিনি মহাবিশ্বের জন্য একেবারে নতুন একটা নিয়ম নিয়ে আসলেন। তিনি বললেন, ইলেকট্রনগুলো যেমন খুশি তেমন ঘুরতে পারে না। তারা শুধু নির্দিষ্ট কিছু শক্তিস্তরে বা অরবিটে থাকতে পারে, আর ওই অরবিটে থাকলে তারা কোনো শক্তি হারায় না। মানে অ্যাটমিক লেভেলে শক্তি আসলে কোয়ান্টাইজড, অর্থাৎ নির্দিষ্ট কিছু প্যাকেটে ভাগ করা। বিষয়টা অনেকটা মইয়ের মতো। একটা মইয়ের ধাপে পা রাখা যায়, কিন্তু দুটো ধাপের মাঝখানে শূন্যে তো পা রাখা যায় না, তাই না? ইলেকট্রনের ক্ষেত্রেও ঠিক তাই। সে শুধু নির্দিষ্ট শক্তির ধাপগুলোতেই থাকতে পারে, এর মাঝে কোথাও থাকতে পারে না। যেমন হাইড্রোজেনের প্রথম শক্তিস্তরের শক্তিটা হল -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা 13.5 বা 13.7 কিচ্ছু হতে পারবে না, একদম ফিক্সড। বোরের মডেলটা ছিল একটা বিরাট লাফ, কিন্তু এই মডেলটাই এমন এক গভীর প্রশ্নের জন্ম দিল যা আমাদের বাস্তবতার ধারণাটাকেই একেবারে নাড়িয়ে দিল। চলুন এবার কোয়ান্টাম জগতের সেই অদ্ভুত দুনিয়ায় ঢোকা যাক। বোর তো বললেন ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, বেশ, কিন্তু প্রশ্ন হল, ওই কক্ষপথের ঠিক কোন জায়গায় কোন মুহূর্তে ইলেকট্রনটা আছে? আর এই সহজ দেখতে প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়েই বিজ্ঞানীরা বুঝলেন, আমাদের জানার ক্ষমতার একটা মৌলিক সীমা আছে। আর এখানেই আসে হাইজেনবার্গের সেই বিখ্যাত অনিশ্চয়তা নীতি।
এর মূল কথাটা হলো একটা কণার অবস্থান আর তার গতি, এই দুটো জিনিস একই সাথে নিখুঁতভাবে মাপা অসম্ভব। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এটা আমাদের যন্ত্রপাতির কোনো ত্রুটি না, এটা প্রকৃতিরই একটা নিয়ম। মানে ইলেকট্রনটাকে দেখতে যাওয়ার কাজটাই ওর গতিপথকে বদলে দেয়। তাহলে এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো ওই গ্রহ নক্ষত্রের মতো নির্দিষ্ট কক্ষপথের ধারণাটা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আধুনিক মডেল অনুযায়ী ইলেকট্রন কোনো নির্দিষ্ট পথে ঘোরে না, বরং সে একটা সম্ভাবনার মেঘ বা প্রবাবিলিটি ক্লাউডের মধ্যে থাকে। যেখানে মেঘটা সবচেয়ে ঘন, সেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মজার ব্যাপার হলো এই আধুনিক মডেল কিন্তু বোরের কাজকে ভুল প্রমাণ করে না, বরং আরও ভালোভাবে ব্যাখ্যা করে। শ্রোডিঙ্গারের সমীকরণগুলো দেখায় ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা ঠিক ওই জায়গাটাতে, যেটা বোর তার মডেলে বলেছিলেন। তফাৎটা হলো এটা আর কোনো নিশ্চিত রাস্তা না, এটা হলো সর্বোচ্চ সম্ভাবনার একটা এলাকা। তাহলে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, যদি আমরা না দেখলে ইলেকট্রনটা শুধু একটা সম্ভাবনার তরঙ্গ হয়ে থাকে, তাহলে যখন কেউ দেখছে না তখন বাস্তবতার আসল রূপটা কি? এই কোয়ান্টাম মডেলটাকেই পরমাণুর শেষ কথা বলে ধরা হয়, কারণ এটা সবকিছু দেখিয়ে দেয় তা নয়, বরং প্রকৃতি আমাদের যতটুকু জানতে দেয় তার যে একটা সীমা আছে, সেই সত্যিটাকেই এটা নিখুঁতভাবে বর্ণনা করে।